গত একটা দশক ধরে বাংলাদেশের বা এক দশকের বেশি, আসলে ১.৫ দশক ধরেই বলা ভালো, উন্নয়নের যে পয়েন্টটি তৈরি করা হয়েছে তার মঞ্চসজ্জা ছিল মেগা প্রকল্প। সেতু, উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে, রেল, দূর থেকে এগুলো ঝকঝকে, রাতের আলোয় এগুলো যেন রাষ্ট্রের সক্ষমতারই প্রদর্শনী। কিন্তু উন্নয়ন তো শেষ পর্যন্ত কংক্রিটের ছবি নয়। উন্নয়ন মানুষের জীবনে নিশ্চিন্ত ঘুম, স্বস্তির বাজার, সম্মানের চাকরি, মানসম্মত স্কুল, নিরাপদ হাসপাতাল, কাজের নিশ্চয়তা, ন্যায্য বিচার আর রাষ্ট্রের উপর আস্থা। এই জায়গাতেই মেগা প্রকল্প নির্ভর বয়ান বারবার ধাক্কা খেয়েছে, কারণ বয়ানের ভেতরটা ছিল দুর্নীতি, লুটপাট, অতিমূল্যায়ন, অনিয়ম এবং রাজনৈতিক সুবিধাবাদী প্রদর্শনবাদে ভরা। ঢাকায় মেট্রো রেলের পিলার ভেঙে বা পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মান ও রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে গর্বের প্রকল্প মুহূর্তে জননিরাপত্তার প্রশ্ন হয়ে ওঠে। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। দেশে ফিরবার ঠিক আগে কোনো একটা অনুষ্ঠানে সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান বলেছিলেন যে তার পরিকল্পনার মধ্যে মেগা মেগা প্রজেক্ট থাকবে না, অর্থাৎ এই বিষয়ে খুব একটা উৎসাহ তারা দেখাবেন না। হ্যাঁ, আমরা বিগত দিনে দেখেছি মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, মেগা করাপশন। আমরা দেখেছি প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়নি, যে কারণে কর্ণফুলী টানেলের মতো অপ্রয়োজনীয় একটা প্রকল্প বিপুল অঙ্কের টাকা খরচ করে করা হয়েছে। আমরা দেখেছি স্যাটেলাইট দুনিয়ায় প্রবেশের চেষ্টা। এই অর্থে মেগা প্রকল্প না করবার যে সিদ্ধান্ত, পরিকল্পনা মিস্টার তারেক রহমানের, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দেশের জন্য যদি দরকার হয়, আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে এবং মেগা প্রকল্পেরও দরকার হবে, এবং সেটা যদি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী এবং যথাযথ ব্যয় অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে করা যায়, নিশ্চয়ই তিনি করবেন এবং আমি মনে করি করা উচিত। এখন এই আলোচনাটা করবার জন্য আমাদের আসলে পেছনে একটু তাকানো দরকার। কি হয়েছে, কেন তিনি এই কথাগুলো বলছেন, সেটা একটু বোঝা দরকার। কিন্তু একেবারে রিজিড হয়ে থাকাটা আমার মনে হয় হয়তো ঠিক হবে না। বাট যেহেতু তারা রাষ্ট্র চালিয়েছেন অতীতে, সামনে চালাবেন, তারা ভালো বুঝতে পারবেন। গত একটা দশক ধরে বাংলাদেশের বা এক দশকের বেশি, আসলে ১.৫ দশক ধরেই বলা ভালো, উন্নয়নের যে পয়েন্টটি তৈরি করা হয়েছে তার মঞ্চসজ্জা ছিল মেগা প্রকল্প। সেতু, উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে, রেল, দূর থেকে এগুলো ঝকঝকে, রাতের আলোয় এগুলো যেন রাষ্ট্রের সক্ষমতারই প্রদর্শনী। কিন্তু উন্নয়ন তো শেষ পর্যন্ত কংক্রিটের ছবি নয়। উন্নয়ন মানুষের জীবনে নিশ্চিন্ত ঘুম, স্বস্তির বাজার, সম্মানের চাকরি, মানসম্মত স্কুল, নিরাপদ হাসপাতাল, কাজের নিশ্চয়তা, ন্যায্য বিচার আর রাষ্ট্রের উপর আস্থা। এই জায়গাতেই মেগা প্রকল্প নির্ভর বয়ান বারবার ধাক্কা খেয়েছে, কারণ বয়ানের ভেতরটা ছিল দুর্নীতি, লুটপাট, অতিমূল্যায়ন, অনিয়ম এবং রাজনৈতিক সুবিধাবাদী প্রদর্শনবাদে ভরা। মেগা প্রকল্পের কথা উঠলেই আমরা উন্নয়নকে এমনভাবে কল্পনা করি যেন উন্নয়ন মানেই বড় চোখে দেখা যায় এমন কিছু। অথচ উন্নয়ন যদি জনজীবনের সমস্যার সমাধান না করে, তাহলে সেটি উন্নয়ন নয়, এটি ক্ষমতাকে টিকিয়ে রাখার এক ধরনের প্রচার কারখানা। বড় প্রকল্পের দরকার আছে, দেশকে এগুতে হলে অবকাঠামো লাগবেই। কিন্তু প্রশ্ন হলো, অবকাঠামো কার জন্য, কার ব্যয়ে, কার লাভে, কার দায়ে? এই প্রশ্নগুলো চাপা পড়ে গেছে। বড় কিছু হচ্ছে এই মোহজালে, আর মোহজাল যত ঘন হয় তত সহজে ভেতরে লুকিয়ে যায় লুটের হিসাব, অদক্ষতার দায় আর জবাবদিহির অনুপস্থিতি। এই মোহজালের ফলটা সবচেয়ে স্পষ্ট হয় যখন প্রকল্প মানুষের জন্য আশ্বাস না হয়ে ঝুঁকির উৎস হয়ে দাঁড়ায়। ঢাকায় মেট্রো রেলের পিলার ভেঙে বা পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মান ও রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে গর্বের প্রকল্প মুহূর্তে জননিরাপত্তার প্রশ্ন হয়ে ওঠে। আপনাদের মনে আছে ঘটনাটি ঘটেছিল ২৬শে অক্টোবর ২০২৫। এর আগেও ১৮ই সেপ্টেম্বর ২০২৪ একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এগুলো বিচ্ছিন্ন দুর্ভাগ্য নয়, এগুলো সেই ব্যবস্থার লক্ষণ যেখানে দ্রুততা ও প্রদর্শনী জবাবদিহির জায়গা দখল করে নেয়।
আরেকটি বাস্তবতা হলো মেগা প্রকল্পের অর্থায়নের বড় অংশই ঋণ নির্ভর। ঋণ নিজে সমস্যা নয়, সমস্যা হলো ঋণের টাকা যদি দক্ষতায়, সাশ্রয়ে, উৎপাদনশীলতায়, স্বচ্ছতায় পরিণত না হয়। সরকারের মধ্যম ও দীর্ঘমেয়াদী বৈদেশিক ঋণের স্থিতি 30 জুন 2024 বেড়ে প্রায় 68.8 বিলিয়ন ডলার হয়েছিল। সরকারি নথিতেই এই চিত্র রয়েছে। ঋণ যত বাড়ে তত বাড়ে সুদ আসল পরিশোধের চাপ, আর চাপ বাড়লে বাজেটের ভেতরে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার জায়গা সংকুচিত হবার ঝুঁকি বাড়ে। তখন আমরা দেখি রাষ্ট্র বড় প্রকল্পের ভাষায় বড় হচ্ছে, কিন্তু মানুষের জীবনের মৌলিক সেবার ভাষায় ছোট হচ্ছে। এইখানেই আমাদের উন্নয়ন কল্পনার সবচেয়ে বড় সংকটে পড়ে। উন্নয়ন যদি মানুষের ক্ষমতা না বাড়ায়, মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, ন্যায় বিচার এবং নিরাপত্তা, তাহলে অবকাঠামোর সাফল্য এক ধরনের একপেশে সাফল্য হয়ে দাঁড়ায়। আমরা প্রায় বলি 2041-এর লক্ষ্য, বিশেষ করে বিগত সরকার এই লক্ষ্য ঠিক করেছিল এবং তারা বারবার বলতো স্মার্ট বাংলাদেশ। কিন্তু স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি স্মার্ট নাগরিক বুঝেছি? তারা বোঝাতে পেরেছেন আমাদের? নাকি স্মার্ট অবকাঠামো? অবকাঠামো মানুষকে বহন করে, মানুষই দেশকে বহন করে। মানুষকে গড়ার সবচেয়ে বড় কারখানা শিক্ষা, অথচ শিক্ষা খাতে বিনিয়োগের চিত্র উদ্বেগজনকভাবেই কম। সেন্টার ফর পলিসি ডায়ালগের অনেক আগের একটা নীতি ব্রিফে বলা হয়েছে, প্রস্তাবিত শিক্ষা বাজেট, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর জন্য ছিল, মোট বাজেটের প্রায় 11.88% এবং জিডিপির প্রায় 1.69%। জিডিপির হিসাবে এই বরাদ্দ এমন এক বাস্তবতা তুলে ধরে, আমরা বড় প্রকল্পে বড় হতে চাই, কিন্তু নাগরিক তৈরিতে কৃপণ হতে চাই। ফলাফল আমাদের চোখের সামনেই। অংশগ্রহণ বাড়ে, সার্টিফিকেট বাড়ে, কিন্তু যোগ্যতা, বিশেষ করে ভাষা, গণিত, যুক্তি, সমস্যা সমাধান, প্রযুক্তি মানসিকতা, সেই জায়গায় ঘাটতি থেকে যায়। তখন শ্রমবাজারে সনদের দাম পড়ে, দক্ষতার দাম বাড়ে। বিশ্ব বদলাচ্ছে দ্রুত, চাকরি এখন কাগজ দেখে কম, পারদর্শিতা দেখে বেশি। এই রূপান্তরের মধ্যে যদি আমরা শিক্ষা ও দক্ষতাকে মেগা প্রকল্প না বানাই, তাহলে অবকাঠামোর ওপর দাঁড়ানোর অর্থনীতি হোঁচট খেতে বাধ্য। কারণ অবকাঠামো একা মূল্য তৈরি করে না, মূল্য তৈরি করে দক্ষ মানুষ, উদ্যোক্তা, গবেষণা, উদ্ভাবনা, প্রতিষ্ঠান। এখানেই তারেক রহমানের ভাবনাটাকে সাধুবাদ জানাতে হয়। আর এখানেই বাংলাদেশি স্বপ্ন ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বহু রাজনৈতিক বয়ান বিদেশি তুলনার উপর দাঁড়ায়। কাউকে বানাবো সিঙ্গাপুর, কাউকে বানাবো হংকং। এই তুলনা মানসিকভাবে আরাম দেয়, কিন্তু দায়িত্বকে আড়াল করে। আমাদের স্বপ্ন হওয়া উচিত একদল মানুষের বিলাস নয়, বরং বেশিরভাগ মানুষের জীবনে স্থায়ী নিরাপত্তা। বাংলাদেশি স্বপ্ন মানে একটি শিশু যেন উপজেলা শহরের স্কুলে পড়েও একই মানের শিক্ষক পায়, একটি মেয়ে যেন নিরাপদে চলাফেরা করতে পারে, একজন কৃষক যেন দাম ও বাজার ব্যবস্থার ন্যায্যতা পায়, একজন তরুণ যেন শুধু চাকরি খোঁজে না, দক্ষতা দিয়ে কাজ তৈরি করতে পারে, একজন নাগরিক যেন থানায় গেলে অপমানিত না হয়, আদালতে গেলে বছর বছর ঘুরতে না হয়, হাসপাতাল যেন মানুষকে দরিদ্র বানিয়ে না ছাড়ে। নির্বাচনের সময় ইশতেহার হয়, স্বাভাবিকভাবেই প্রতিযোগিতামূলক, কিন্তু উন্নয়নের ন্যূনতম জাতীয় ঐকমত্য দরকার। কোন খাতে বিনিয়োগ সবচেয়ে জরুরি, এই প্রশ্নে দল বদলালেই রাষ্ট্র বদলে যাবে, এমন হলে উন্নয়ন কখনোই ধারাবাহিক হবে না। বড় প্রকল্প হবে, কিন্তু তার আগে, তার সাথে, তার ভেতরে দুর্নীতি দমন, মান নিয়ন্ত্রণ, প্রকল্প বাছাইয়ের স্বচ্ছতা, বাস্তবায়নের দক্ষতা, স্থানীয় চাহিদা ভিত্তিক পরিকল্পনা এবং সর্বাগ্রে মানব সম্পদে বিনিয়োগ, এগুলোকে কেন্দ্রীয় শর্ত বানাতে হবে। আমাদের আসল পরীক্ষা হলো মেগা প্রকল্পের ছলকানির বাইরে আমরা কি এমন একটা রাষ্ট্র বানাতে পারছি যেখানে উন্নয়ন মানে হবে জনজীবনের স্বস্তি, যেখানে প্রকল্প হবে মানুষের নিরাপত্তা ও সম্ভাবনার জন্য, ক্ষমতার স্থায়িত্বের জন্য নয়, যেখানে শিক্ষা হবে জাতীয় মেগা প্রকল্প,
কারণ যে শিশুটি আজ ক্লাস 1-এ ভর্তি হলো, সেই হয়তো 2041 বা 2050 এর বাংলাদেশকে সত্যিকার অর্থে স্মার্ট বানাবে। আর সেই স্মার্টনেস হবে কাঁচ ইস্পাতের দম্ভে নয়, মানুষের মেধা, নৈতিকতা, দক্ষতা এবং প্রতিষ্ঠানগত শৃঙ্খলায়। সুতরাং আমাদের উন্নয়ন বয়ানকে নতুন করে লিখতে হবে। কংক্রিট নয় মানুষ, প্রদর্শনী নয় প্রতিষ্ঠান, ঋণের বাহাদুরি নয় স্বচ্ছতা, শহরের আলোকসজ্জা নয় গ্রাম শহর সর্বত্র ন্যায্য সুযোগ। এই নতুন বয়ানের নামই হতে পারে বাংলাদেশি স্বপ্ন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ।